দক্ষ হয়েও বঞ্চিত। পুরোপুরি প্রশিক্ষণ গ্রহণ করার পরে ভর্তি দর্শকের সামনে যখন পাণ্ডবেরা কৌরবেরা নিজেদের শিক্ষার প্রদর্শন করছিলেন, তখন সেই একই মাঠে কর্ণ নিজের শিক্ষার প্রদর্শন করছিল, যেখানে তার সামনে অনেক বড় বড় যোদ্ধারা মাথা নত করতে বাধ্য হয়েছিল। এক কথায় কর্ণ হয়ে উঠেছিল সকলের নয়নমণি। কিন্তু হঠাৎ গুরু দ্রোণাচার্য সকলের সামনে কর্ণকে উদ্দেশ্য করে বললেন, এই মঞ্চে কর্ণের কোনো স্থান নেই। সে একজন ক্ষত্রিয়, নিচু বংশ, আর নিচু বংশের মানুষকে অর্থাৎ এই সুতপুত্রকে ঘাড় ধরে এখান থেকে বের করে দেওয়া হোক। লজ্জা করে না তোমার? ছলের সাহায্য নিয়ে যুদ্ধবিদ্যা শিখেছ, গোটা রাজ্যবাসীর সামনে, পাণ্ডবদের সামনে, কুরু বংশের সামনে তাকে অপমানিত করা হয়। দ্রৌপদীর বিয়েতেও অপমান। আপনারা হয়তো অনেকেই জানেন না যে দ্রৌপদীর যখন স্বয়ম্বর সভা আয়োজন করা হয়েছিল, তখন এইটা ঘোষণা করা হয়েছিল, যে যোদ্ধা নিচের পাত্রের জলের প্রতিফলন দেখে মাছের চোখে আঘাত করতে পারবে সেই দ্রৌপদীর স্বামী হবে। আর এই স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে রাজা, রাজপুত্ররা, বীর যোদ্ধারা এসে উপস্থিত হন। এমনকি দুর্যোধন, শল্য, জরাসন্ধ, কর্ণ, এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। মঞ্চের মাঝে রাখা হলো এক বিশাল ধনুক, আর উপরে ঝুলন্ত একটি ঘূর্ণায়মান চক্রে মাছের চোখ। একে একে করে বহু রাজাই চেষ্টা করলেন, কিন্তু কেউ ধনুকই তুলতে পারলেন না। কিন্তু কর্ণ অতি সহজেই সেই ধনুক তুললেন, আর মাছের চোখে যখন নিশানা লাগাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দ্রৌপদী সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। ভরা জনসভায় উচ্চস্বরে বললেন, আমি কোনো সুতপুত্রকে বরমালা দিতে পারবো না। পুরো জনসভা স্তব্ধ হয়ে গেল। কর্ণ কোনো কথা না বলে তীর মাটিতে রেখে দিল আর বলল, এটা হবে আমি জানতাম, কারণ আমার জন্মটাই তো একটা অপরাধ। কিন্তু দুর্যোধন তখন ক্ষোভে ফেটে পড়লেন। তখন তিনি সবার সামনে উচ্চস্বরে বললেন, দ্রৌপদী, তুমি কিন্তু যোদ্ধার বীরত্ব দেখছো না, তুমি দেখছো তার জন্মের পরিচয়। কিন্তু কর্ণ দুর্যোধনকে থামিয়ে বললেন, দুর্যোধন, তুমি দ্রৌপদীকে দোষ দিও না, আমার ভাগ্যই আমার চিরকালের শত্রু।